উত্তরা মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধ আরো 2 শিক্ষার্থীর মৃত্যু, সংকটাপন্ন 5 জন। কাল কয়েকজনকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা। এখনো শোকাহত মানুষের ভিড় মাইলস্টোনে। ঘটনার ব্যাপক তদন্ত দাবি বিএনপির। নিহত পাইলট তৌকিরের পরিবারকে সান্ত্বনা দিলেন মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে দলের মতো দেশও নিয়ন্ত্রণে রাখতে পারবে জামাত, আশা আমিরের। শেখ হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে পালিয়ে গেছে, মন্তব্য নাহিদ ইসলামের। ব্যক্তিগত স্বার্থ নেই, জাতিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে যেতে চান সিইসি। দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা। 2 মাস ধরে ঊর্ধ্বমুখী চালের দাম, অসহায় ক্রেতা। সিন্ডিকেট ভাঙার সুপারিশ ব্যবসায়ীদের। স্বপ্নের মাছ হয়ে উঠছে ইলিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় ঝরে গেল আরও 2টি কচি প্রাণ। সকাল 9:15টার দিকে মারা যায় আইমান ও দুপুর 1:15টার দিকে মাকিনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 34 জনের। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, অন্তত 15 জনকে আগামীকাল থেকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। শুভ মাহফুজের রিপোর্ট। মাইলস্টোন স্কুলের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী শিশু আইমান। এই গাড়িতে করেই নেওয়া হচ্ছে অকালে ঝরে যাওয়া ফুল আইমানের মরদেহ। মাত্র 10 বছর বয়স হয়েছিল তার। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, গত রাত থেকেই হঠাৎ আইমানের অবস্থার অবনতি হতে থাকে। রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিই এবং সাথে সাথে ভোর 5:45টার দিকে ওকে আমরা ইনটিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। মৃত্যুটা নিশ্চিত করবার পরেই ওর কিছুক্ষণ পরেও বাচ্চার বাবার সাথে আমরা কথা বলি এবং মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়াটা আমি নিজে থেকে সম্পন্ন করে আসছি। এদিকে দগ্ধ রোগীদের চিকিৎসার সার্বিক তদারকিতে সকালে হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য সচিব। চিকিৎসার খোঁজখবর নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। জানান, সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল দেশীয় চিকিৎসকদের সাথে সমন্বয় করে কাজ করছেন। আমরা চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া এবং আমাদের ডাক্তারদের মাধ্যমে সেগুলোকে আমাদের রোগীর চিকিৎসার জন্য অ্যাকচুয়ালি আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, রোগীর ভালো চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য এবং সার্বিকভাবে ভালো ফলাফল আশা করার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি। বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, বিদেশ থেকে আসা চিকিৎসকরা এমন পরামর্শ এখনো দেননি। আমরা একটা রোগীকে দেশের বাইরে নিব কিনা বা যে হসপিটালে যাবে তাদের মতামতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিয়ে এই রোগীটাকে ভালো করতে পারবেন কিনা সেই মতামতের ভিত্তিতেই কিন্তু করা হয়। তো ওনারা দেখছেন, দেখে বলেছেন যে এই মুহূর্তে নিয়ে ওনারাও অতিরিক্ত কিছু করতে পারবে, এই গ্যারান্টি ওনারা দিতে পারছেন না। শনিবার থেকে অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথাও জানান এই পরিচালক। ভালো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। উত্তরের মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের পর কেটে গেছে 5 দিন। শুধু নিহতের পরিবার নয়, শোক বইছে গোটা দেশে। দুর্ঘটনাস্থল দেখতে দূর দূরান্ত থেকে উৎসুক জনতার ভিড় ছিল মাইলস্টোন প্রাঙ্গণে। মাইলস্টোন ট্র্যাজেডি এখনও শোকাহত করে রেখেছে তাদের। আরো জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। কদিন আগেও যে ক্যাম্পাসে ছোট ছোট ফুলের ন্যায় শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল, তা এখন স্তব্ধ। আছে মাঠ, সবুজ ঘাস, নেই মাঠের উপর দৌড়ে বেড়ানো অবুঝ নিষ্পাপ হাসিমাখা সেই মুখগুলো। সবখানে কিসের যেন নীরবতা। স্কুলের প্রধান ফটকের সামনের কালো ব্যানার বলে দিচ্ছে সেই নীরবতার বার্তা, বলে দিচ্ছে ফুলগুলো চিরছুটিতে আর কখনো ফিরবে না এ ধরায়। উত্তরের মাইলস্টোন স্কুলে গত 21 জুলাই সোমবার ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় 35 জনের প্রাণহানি, অর্ধশতাধিক এখনও বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন অসহনীয় যন্ত্রণায়। স্কুলের ভেতরে দুর্ঘটনাস্থল পুড়ে গেছে বিমান বিধ্বস্ত হয়ে, ধ্বংস হয়েছে ইট পাথরের দালান। তাহলে সে আগুন কতটা ঝলসে দিয়েছে ফুলের পাপড়ির ন্যায় শিশুদের। শুক্রবার সকাল থেকে স্কুলের গেটের সামনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শুধু ঢাকা নয়, বিমান বিধ্বস্তের ঘটনাস্থল দেখতে এসেছেন রাজধানীর বাইরে থেকেও।
ভেতরে প্রবেশ করেছে অনেকে। ধ্বংসলীলা দেখে কেঁদেছেন তারাও। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি এটা স্পটটা দেখার জন্য। আমি ওখানে থেকে কান্না করছি। আমার বাবা আমারে ফোন দিয়েছে, ফোন দিয়ে কান্না করতেছে যে যেদিন এখানে অ্যাক্সিডেন্টটা হয় আমার বাবা আমারে ফোন দিয়েছে, তুমি কোথায়? যে আমি তো আর কি ব্রাহ্মণবাড়িয়া টাউনে থাকি, তো আমার বাচ্চারা তাকে আমার শ্বশুর বাড়িতে উত্তরাতেই, যে ও কোথায়, যে ও তো মাদ্রাসায়, জোরে নিয়ে আসো। অনেকে আবার আক্ষেপ করেছেন এই ঘটনায় দায় না চাপানো বা রেশারেশি না করে দোয়া চেয়েছেন নিহতদের জন্য। যার মার সন্তান গেছে সেই বোঝে সন্তান হারানোর কি জ্বালা। আমরা দেখে বা কি করবো, না দেখে বা কি করবো, দোয়া ছাড়া আমাদের কাছে আর কিছু নেই ভাই। ওই কিছুই নাই, ভিতরে খালি পয়রা আছে রুমগুলা। অবস্থা কি? কালো ছাই হয়ে গেছে, দেখে কষ্ট পেয়েছে, দেখি মর্মান্ত হয়ে গেছে। উত্তরা তুরাগসহ ঢাকার বিভিন্ন মসজিদে বাদ জুমা বিশেষভাবে দোয়া হয়েছে বিমান বিধ্বস্তে নিহত ও আহতদের স্মরণে। উবাইদুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শহীদ পরিবারের স্বজনদের সাথে সহমর্মিতা জানিয়েছেন বিএনপির নেতারা। মর্মান্তিক এই ঘটনাকে পুঁজি করে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে রুখে দিতে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারের সাথে সহমর্মিতা জানিয়েছেন বিএনপির নেতারা। তৃতীয় শ্রেণী পড়ুয়া শহীদ নুসরাত জাহান আনিকার বাড়িতে তার পরিবারের সাথে সহমর্মিতা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের যার যার দায়টুকু তার উপর যেন বর্তা, হয়তো আমরা ফেরত পাবো না, কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করতে হবে ভবিষ্যতে যেন এইভাবে নিষ্পাপ সন্তানগুলি আমাদের মাঝখানে না হয়। এদিকে রাজধানীর নয়ানগর তুরাগ এলাকায় জুম্মার নামাজ শেষে মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় নিহত শহীদ সারি আক্তারের পরিবারের সাথে সহমর্মিতা জানাতে তার বাড়িতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাইলস্টোনের দুঃখজনক ঘটনাকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। গত কিছুদিন যাবত যেসব ঘটনা ঘটছে পরিকল্পিতভাবে ঘটনা হচ্ছে। অ্যাক্সিডেন্ট এই দেশে অনেক হয়েছে, গার্মেন্টসে পুড়ে মারা গেছে, অনেকে হয়েছে। এটা বিমান দুর্ঘটনা ঘটেছে, কিন্তু এরকম মিছিল করে তারপরে সচিবালয়কে আক্রমণ করা দেখি নাই। এবং তারপরে দেখলাম যে প্রতীত শক্তি যারা চলে গেছে তাদের স্লোগান হয়েছে, তাতে বোঝা যায় যে কারা এক জিনিস করছে। এবং এই ঘোলাপানি যত ইলেকশন দেরি হবে তত ঘোলাপানিতে মাছ শিকার করা এদের জন্য সুবিধা হবে। জাতীয় যে কোনো বিপর্যয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার দুপুরে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত শহীদ সাদ আলাউদ্দিনের পরিবারের সাথে সহমর্মিতা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এটা একটা জাতীয় দুর্যোগ হিসেবে চিন্তা করে বিএনপি সবার পাশে দাঁড়িয়েছে। আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং এই ব্যাপারে সবাই যাতে আরও সতর্কতা অবলম্বন করে এবং সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব। মাইলস্টোন ট্র্যাজেডিতে একই পরিবারে নিহত দুই ভাই বোন নাজিয়া ও নাফির পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। বিএনপি নেতারা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও দুর্ঘটনায় হতাহতের পরিবারগুলোর খোঁজখবর রাখছেন। পরিবার, তার বাবা মা সবাইকে আল্লাহ যেন শক্তি দেয়, তারা এই শোক সইবার জন্য। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকা সেনানিবাসে শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের বাসভবনে যান মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা। এ সময় উপস্থিত ছিলেন তৌকিরের বাবা মোহাম্মদ তহরুল ইসলাম, মা ও নিহতের স্ত্রী সহ পরিবারের সদস্যরা। বিএনপি মহাসচিবের সাথে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। শহীদ পরিবারের সদস্যদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের
সহমর্মিতার কথাও জানান বিএনপির মহাসচিব। মাইলস্টোনে নিহত শিক্ষিকা মাহরিনের কবর জিয়ারত করেছেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। শিক্ষিকার পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের সমবেদনা জানিয়েছেন তিনি। সকালে শহীদ শিক্ষিকা মেহরিনের চৌধুরী বগুলাগাড়ির নিজ বাড়িতে যান আফরোজা আব্বাস। এ সময় কবর জিয়ারত শেষে নিহত শিক্ষিকার স্বামী, সন্তান, বোনসহ সকলের সাথে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মহিলা দলের সভানেত্রী। রাষ্ট্রীয় মর্যাদায় শিক্ষিকার দাফন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি পক্ষ থেকে, এবং ওনারাই আমাকে বলেছেন আমরা মহিলা দলের সবাই এসেছি, কারণ এই যে আমাদের এই শোক সমস্ত পরিবারের সমবেদনা জানানোর আমাদের ভাষা নেই। আমরা যারা হারিয়েছে তারাই শুধু এটা বলে উপলব্ধি করতে পারবে। আমরা শুধু দেখছি, আমরা মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, ভাষা হারিয়ে ফেলছি, কিন্তু তারা যে হারিয়েছেন সেটা তো তাদের একদম নিজেদের মানে ভিতরের ব্যাপার। তবে মাহরিন চৌধুরী এতগুলো বাচ্চাকে বাঁচাতে গিয়ে তিনি আসলে মানে প্রমাণ করেছেন যে তিনি মা, তিনি একজন শিক্ষক এবং তিনি একজন মা। কারণ এই বাচ্চাগুলোর সঙ্গে তার তো রক্ত সম্পর্ক ছিল না, ছিল হয়তো আত্মার সম্পর্ক। তিনি সবগুলো বাচ্চাকে নিজের বাচ্চা মনে করেছেন। এখানে তিনি তার ভাই, বোন, স্বামী, পরিবারের কারো কথা চিন্তা করেন নাই। তার নিজের দুটো নাবালক সন্তান আছে, ছেলে সন্তান, তাদের কথা চিন্তা করেননি। এটা তো আসলে একদম আমি মনে করি একটা যে এই শিক্ষকতার যে মহান পেশা, এই পেশাকে একটা মানে মহানুভবতার জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে দলের মতো দেশও নিয়ন্ত্রণে রাখতে পারবে, আশা দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ইসলামের রুকন সম্মেলনে তিনি কথা বলেন। ডাক্তার শফিকের দাবি, জামায়াতে ইসলামী সুশৃঙ্খল দল। জামায়াত চাঁদাবাজি করে না, দেশের মানুষ জামায়াতকে ভালোবাসতে শুরু করেছে বলেও জানান দলটির আমির। তিনি বলেন, জামায়াতের কোনো বেগম পাড়া নেই, দেশেই সব সম্পদ আছে, শুধু সৎ মানুষের অভাব বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করবো না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলের বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক, যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে 5 আগস্ট রায় দিয়ে ফেলেছে। মুজিববাদ এখনও নানা ছলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সিলেট ও সুনামগঞ্জে আলাদা সমাবেশে এসব কথা বলেন তিনি। দলের নেতারা বলেন, ফ্যাসিবাদের দোসরদের জন্য নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না প্রশাসনের অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শুক্রবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রায় বিভিন্ন জায়গায় পথসভা হয়। দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিববাদের রাজনীতি বাংলাদেশে চলতে দেয়া হবে না। বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছে, সংস্কারের মাধ্যমে তা রক্ষা করতে হবে। রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সংস্কারের প্রতি সহমত হওয়ার আহ্বান জানিয়ে অবিলম্বে জুলাই সনদ ঘোষণার দাবি জানান নাহিদ। জুলাই গণ অভ্যুত্থানে আমরা মুজিববাদী ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করেছি। মুজিববাদ এখনো নানাভাবে নানা ছলে বলে কাজ করার চেষ্টা করছে, মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে 5ই আগস্ট রায় দিয়ে দিয়েছে। মুজিববাদের রাজনীতি এই বাংলাদেশে চলমান থাকবে না, বাংলাদেশে হতে দেওয়া হবে না। একই সমাবেশে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী মানুষ যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ আওয়ামী সেবাদাসদের আসতে দেয়া হবে না। দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, প্রশাসনের একটি অংশ নিরপেক্ষভাবে কাজ করতে চায়, কিন্তু সুবিধাভোগী একটি অংশ বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়। পরবর্তীতে যে কোনো সরকার গঠিত হবে, তারা ভুল বিভ্রান্তি করবে, আমরা তার সমালোচনা করব, ভুল ধরিয়ে দেব।
কিন্তু ওই আওয়ামীদের ষড়যন্ত্রে আমরা পা দেব না। আজকে যে পাঁচটা প্রশাসন হয়েছে, আমরা এই পাঁচটা প্রশাসনকে দেখতে পাচ্ছি তারা তাদের নিরপেক্ষ ভূমিকা মাঝে মাঝে তাদের প্রশ্নবিদ্ধ হচ্ছে। এতে আরও বক্তব্য রাখেন সামান্তা শারমিন সহ অনেকে। পথসভার আগে কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহর ঘুরে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। এদিকে সিলেটেও এনসিপির জুলাই পদযাত্রা শেষ হয়েছে। বিকেল 5:30টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শুরু হয় জুলাই পদযাত্রা। সন্ধ্যায় শুরু হয় সমাবেশের কার্যক্রম। পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। অন্যদিকে দেশব্যাপী জুলাই পদযাত্রায় কর্মসূচির অংশ হিসেবে শনিবার কিশোরগঞ্জে যাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক খায়রুল কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্স। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারের ছত্রছায়া থেকে যারা ব্যবসা বাণিজ্য, ঠিকাদারি, দখলদারিত্ব ও তদবির বাণিজ্য করছে তারাই সরকারকে দীর্ঘমেয়াদে রাখার কথা বলছে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিকেলে নারায়ণগঞ্জ শহীদ স্মরণ সমাবেশে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দেওয়ার দাবি করে সাইফুল হক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে। হঠকারিতা, বাড়াবাড়ি, অতিকথনের জন্য অন্তর্বর্তী সরকার হুমড়ি খেয়ে পড়লে রাজনৈতিক দলগুলো তা বহন করবে না বলেও জানান তিনি। দল জনগণের সকল অংশ সরকারের কাছ থেকে সমান আচরণ তারা পাবে। এখন আপনারা যদি বিশেষ কোনো দিকে ছুটে যান, যদি আপনাদের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে, আপনারা যদি কোনো বিশেষ দলকে যদি মদত জুগিয়ে যেতে থাকেন, তাহলে আপনাদের অধীনে তো কোনো জাতীয় নির্বাচন করা যাবে না। তাহলে আপনাদের অধীনে কোনো বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ, কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না। জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার ইচ্ছা জানালেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। খুলনায় যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, কাঁধে গুরু দায়িত্ব এসেছে যা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের শেষ প্রান্তে এসে ব্যক্তিগত কোনো লক্ষ্য বা স্বার্থ নেই, বরং দেশের জন্য একটি ভালো কাজ করার ইচ্ছা পোষণ করেন সিইসি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে দেশবাসীর সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনাও করেন তিনি। জুলাই আন্দোলনে শত শত প্রাণহানির মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেল পরিদর্শনে গিয়ে স্থাপনার ক্ষয়ক্ষতিকে গুরুত্ব দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। সেদিন শেখ হাসিনা বলেছিলেন, যারা দেশের এই ক্ষতি করল তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। অন্যদিকে চলছিল গণগ্রেফতার। বিএনপি মহাসচিব বিবৃতিতে উল্লেখ করেন, রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। মিরাজ হোসেন গাজী জানাচ্ছেন বিস্তারিত। 24 জুলাইয়ের 25 তারিখ ছিল সপ্তাহের শেষ কর্মদিবস। কারফিউর মধ্যেই তখন দ্বিতীয় দিনের মতো অফিস আদালত খোলা হয়। বেলা 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত 7 ঘন্টার কারফিউ শিথিল থাকায় কিছুটা পুরনো রূপ ফিরে পেতে থাকে কর্মব্যস্ত রাজধানী। যে 10টা থেকে 5টা পর্যন্ত বসছে সেই অনুযায়ী স্বাভাবিক আছে। গাড়িগুলো বাড়ছে, দেখেন আপনার সিএনজিগুলো বেশি, সিএনজি খালি নাই, কোনো যাত্রী নেই। 25 জুলাই মিরপুর 10 নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন শেখ হাসিনা বলেছিলেন, সব মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, যেন সঠিক সময়ে পরিবারের কাছে ফিরে যেতে পারেন, এজন্য মেট্রো রেল চালু করা হয়েছিল। এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলাকারীদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন শেখ হাসিনা। তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা উত্তরের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছিলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমানের নির্দেশেই এই হামলা হয়েছে। সম্প্রতি বিএনপি তার কমিটি রদবদল করে বেছে বেছে চিহ্নিত সন্ত্রাসীদের নেতা বানিয়েছে বলেও মন্তব্য করেছিলেন ওবায়দুল কাদের। তারা ঘাপটি মেরে বসে আছে,
আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিএনপি তার চিরদিনের পরিচিত চেহারা আবারও মেলে ধরেছে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে অভিযোগ করেন, রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে এবং উদরপিণ্ডি বুদরঘাড়ে চাপানোর অপকৌশল হিসেবে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। নেতাকর্মীদেরকে বাসায় না পেয়ে তাদের সন্তান কিংবা পরিবারের সদস্যদেরও গ্রেপ্তার করা হচ্ছে। অশোভন আচরণের পাশাপাশি বাসাবাড়িতে ভাঙচুর করার অভিযোগও করেন বিএনপি মহাসচিব। কারফিউর মধ্যে তখন চলছিল গণগ্রেপ্তার। বিএনপি সহ বিরোধী মতের নেতাকর্মীদের বাসাবাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের ওপর গুলি করার অভিযোগ জোরালো হতে থাকে, যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা অস্বীকার করে। হেলিকপ্টার থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা এবং সম্পূর্ণভাবে একটা প্রোপাগান্ডা। হেলিকপ্টার থেকে কোনো ধরনের কোনো গুলি চালানো হয়নি বা কোনো লিথাল ওয়েপন এখান থেকে ব্যবহার করা হয়নি। পরিকল্পিত না হলে তারা এত দ্রুত সময়ের মধ্যে এত লোক বাহির থেকে নিয়ে আসলেন কিভাবে? আমাদের খারাপ লাগছে, আমাদের 3টা পুলিশ সদস্যকে তারা একজনকে তারা জনসম্মুখে ঝুলিয়ে তারা হত্যা করেছে। হয়তো তাকে আমরা ফিরে পাবো না, এটা ঠিক। বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম্বার আমরা পেয়েছি। 25 জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবীদের দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেন। শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি ও নাশকতার জন্য পরস্পরের ওপর দায় চাপান। পৃথিবীর কোথাও কিন্তু, এমন ভারতও না, নেপালও না, যে যারা সরকারি কর্মকর্তারা রাজনীতি বক্তব্য রাখবে বা রাজনীতিবিদদেরকে ব্লেম দিবে। যত ঘটনা ঘটেছে সবকিছু দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে। আগে তারা নর্মাল বাস পোড়াতো, এবার তারা এক্সপ্রেস ওয়ে পুড়িয়েছে। আগে তারা নর্মাল হতাহত করতো, এবার তারা কিলিং মিশনে নেমেছিল। যত হত্যাকাণ্ড ঘটানো যায় তত সরকারকে তাড়াতাড়ি পতন ঘটানো যাবে। কারফিউ শিথিল থাকায় জনমনে কিছুটা স্বস্তি হলেও আতঙ্ক কাটেনি। বিভিন্ন এলাকায় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সেনাবাহিনীর চেকপোস্ট। একই সাথে সারা দেশে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। স্বস্তির কোনো বার্তা নেই। নিত্যপণ্যের বাজারে বেড়েছে তেল ও ডালের দাম। ব্যবসায়ীদের মতে দেশের বাইরে থেকে চাল আমদানি হলে ভাঙবে চালের বাজারের সিন্ডিকেট। এদিকে সাধারণ মানুষের নাগালের বাইরে ইলিশ। আসমা আক্তার নুপুরের রিপোর্ট, ক্যামেরায় আল মাসুম সবুজ। বাঙালির স্বপ্নের ইলিশ কিনতে গিয়ে বাগবিতণ্ডা। 1 কেজি ওজনের ইলিশ গত বছরের তুলনায় বিক্রি হচ্ছে 1000 টাকা বেশি দরে 2600 টাকায়। আকাশ আর কি, এটা আসলে মধ্যবিত্তের এখন ইলিশ। আমি মনে হয় এই সিজনে আমার মাত্র 2 দিন ইলিশ খাওয়া হচ্ছে। মধ্যবিত্তের জন্য আসলে ইলিশ ধরা এক প্রকারের অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কাস্টমার মনে করেন যেই দাম বর্তমানে, এই দাম কাস্টমার বেশি একটা নেয় না। সব ধরনের মাছের দামই চড়া। ব্যবসায়ীরা বলছেন আমদানি কম হওয়ায় দাম বেশি। যেমন প্রত্যেক মাছেরই কেজিতে 30 টাকা, 40 টাকা, 50 টাকা বাড়ছে, কারণ আমদানি নাই মাছের। দেখতেছি তারাই চিন্তা ভাবনা করতেছি, এখনো বুঝতে পারতেছি না নিতে পারবো কিনা। এদিকে সবজির দাম বেশি হওয়ায় ক্রেতা কম রাজধানীর কাউরান বাজারে। কোনো জায়গায় দাম ঠিক আছে, সুন্দর দাম বিক্রি করতেছে, কিন্তু কিছু কিছু দোকান এত অবস্থা খারাপ করে 40 টাকার পণ্য 80 টাকা। কাঁচামাল এমন একটা জিনিস, আপনি যেরকম এই টিস্যু পেপার দা শরীরে পূজা ফালাই দিলেন, কাঁচামাল ঠিক একই অবস্থা। কাঁচামাল বেচতে না ভালো ফালাই নিলেন। 1 মাসের বেশি সময় ধরে চালের দাম চড়া। নতুন চাল উঠলেও কমার কোনো লক্ষণ নেই। খেটে খাওয়া সাধারণ মানুষের নাগালের বাইরে মোটা চালও কেজি প্রতি 60 টাকা। এছাড়া সরু চাল কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 টাকার উপরে। দাম যেটা কমছে, আগে তো অনেক বেশি ছিল, ওই হিসেবে কিছুটা কমছে, কিন্তু সহনীয় পর্যায়ে এখনো আসে। এখানে সরকার মনিটরিং করুক, যত কিছু করে, এখানে কিচ্ছুই পাবে না। কিন্তু মেইন কথা হলো দামটা কেন এত বাড়লো। যেখানে বাড়ছে ওখানে এটাকে দেখতে হবে যে কেন বাড়ছে। তেল, মুসুর ডাল সহ নিত্যপণ্যের দামও বাড়তি। শুধু তেল না, সব কিছুর দাম বাড়তি। মূল্য বাড়ে না, দাম বাড়াইছে। তেল 922 টাকা গাড়ি ছিল, 922 গাড়ি আছে, কিন্তু তারা কারণ প্রতি 40 টাকা বাড়াইছে, মূল্য বাড়ায় না। গত সপ্তাহের তুলনায় কিছুটা স্বস্তি মুরগির বাজারে। সোনালী মুরগি বিক্রি করতে 290 থেকে 300 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি করতে 150 থেকে 55 টাকা,
দেশি মুরগি হলো 560 টাকা, সব মুরগি কেজিতে 15-20 টাকা কম আছে। আপনার ভালো মুরগি কিনতে হলো আজকের বাজারে মনে হয় আমরা 300 টাকা কিনতে হবে, একদম অরিজিনাল সোনালী যেটা। নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটর জোরদার করার দাবি ভোক্তাদের। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের সময়ে পিছিয়ে ছিলেন না নাটোরের আন্দোলনকারী শিক্ষার্থীরাও। টিয়ার শেল, রাবার বুলেট ও শটগানে গুলিবিদ্ধ হয়েছেন অনেকেই। উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করার সামর্থ্য না থাকায় মানবেতর জীবন যাপন করছেন অনেকেই। নাটোর প্রতিনিধি কামরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। অন্য জেলাগুলোর মতো 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের অংশ নেন নাটোরের শিক্ষার্থীরাও। আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল হয়ে পড়ে শহরের কানাইখালী, ট্রাফিক মোড়, মাদ্রাসা মোড় সহ হরিশপুর বাইপাস এলাকা। আন্দোলন দমাতে টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ ও গুলি চালায় পুলিশ ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে কেউ হারিয়েছেন চোখ, কেউ বা পা। প্রায় 400 ছড়াগুলি আমার শরীরে এখনো পর্যন্ত আছে। প্রাথমিক চিকিৎসার পরে এই পর্যন্ত আমার কোনো ধরনের চিকিৎসা আর হয়নি। 1 বছর হয়ে যাচ্ছে প্রায়। আমরা এখনো পর্যন্ত যাদের চিকিৎসার দরকার তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছি না। অতর্কিতভাবে আমাদের উপরে গুলি ছড়ে, তার ভিতরে আমি গুলিবিদ্ধ হই। ডিসি অফিস থেকে আমাদেরকে যে অনুদানটা দিয়েছিল সি ক্যাটাগরির, ওইখান থেকে আমি 1 লাখ টাকা পেয়েছি। আহতদের দেওয়া হচ্ছে সরকারি প্রণোদনা, তবে তো অপ্রতুল হওয়ায় অনেকেই উন্নত চিকিৎসার ব্যয়ভার চালিয়ে যেতে অক্ষম হয়ে পড়েছে। মানে সরকার থেকে তো এভাবে কোনো আমাদের দায়িত্ব নিচ্ছে না, যেহেতু আমার চোখ, তো দায়িত্ব তো আমাদেরই না, আমাদের পরিবারই দায়িত্ব নিচ্ছে। ওইভাবে আমি এখনো চালাই যাচ্ছি। রাষ্ট্রীয় আন্দোলনে স্বাধীনতার জন্য, দেশের জন্য তারা অঙ্গহানি করেছে। অবশ্যই সরকারকে রাষ্ট্রের দায়িত্বের জায়গা থেকে এদের যে সহযোগিতা, সেই সহযোগিতা নিশ্চিত করার জন্য আমি দাবি জানাচ্ছি। দ্রুত উন্নত চিকিৎসা ব্যবস্থার দাবি জানান জেলা প্রশাসকও। আহত এবং নিহতর পরিবারের সব রকমের সহায়তা করার জন্য জেলা প্রশাসন নাটোর সহযোগিতা করে যাবে। যে আহত হয়েছে তাদের চিকিৎসা দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আন্দোলনে নাটোরে কেউ শহীদ না হলেও ঢাকা, গাজীপুর ও সাভারের বাইপালে আন্দোলনে অংশ নিয়ে সিংড়া উপজেলার 2 গার্মেন্টস কর্মী সহ একজন কৃষক শহীদ হন। এছাড়া সরকার পতনের পর দিন 6 আগস্ট নাটোর সদর আসনের সাবেক এমপির বাসভবন থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। কামরুল ইসলাম, বাংলা ভিশন, নাটোর। নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাকওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নৌবাহিনী পরিচালনা করার 17 দিনের মধ্যেই কন্টেইনার হ্যান্ডেলিং 12.10% বেড়েছে। জাহাজের গড় অবস্থান কমেছে 10 ঘন্টা। সকালে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বন্দরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে চায় সরকার, তাই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে কাজ করার সুযোগ করে দিতে হবে। বন্দর বাংলাদেশেরই থাকবে, এ নিয়ে কেউ অপপ্রচার করলেও বিভ্রান্ত হওয়া যাবে না। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে ভূমি অফিসের সহযোগিতায় মহানগরীর পাঁচলাইশ ও বায়জিদ এলাকায় 1000 কোটি টাকার 46 একর খাস জমিতে গড়ে উঠেছে হিলভিউ হাউজিং। সরকারি বিপুল সম্পত্তি আত্মসাতের কারণে 2 দশক নামজারি বন্ধ থাকলেও একটি রায়কে ঘিরে ভূমি অফিস হঠাৎ 2 মাসে খতিয়ান সৃষ্টি করেছে 160টি। এদিকে বিষয়টি অতিরিক্ত বিভাগীয় কমিশনার অনুসন্ধান করেছেন জানিয়ে বিভাগীয় কমিশনার এসব জমি উদ্ধার করে জড়িতদের শাস্তির আওতায় আনার কথা বললেন। সাইফুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ ও বায়েজিদ থানার পাহাড়ি 46 একর সরকারের খাস জমি। এই জমিতে আবাসিক এলাকা গড়ে তুলেছে হিলভিউ হাউজিং কোম্পানি লিমিটেড। এখানে গড়ে উঠেছে 1 থেকে 10 তলা পর্যন্ত ছোট বড় কয়েকশো আবাসিক ভবন। সরকারি খাস জমিতে আবাসিক এলাকা গড়ে তোলায় এসবের নামজারি হয়নি দীর্ঘ 2 দশক। এই বিষয়ে সরকার ও হাউজিং কোম্পানির একাধিক মামলা, পাল্টা মামলা বিচারাধীন। নিয়ম না মেনে তবুও 3 জুলাই পর্যন্ত 2 মাসের মধ্যে তড়িঘড়ি করে 160টি নামজারি মামলা শেষ করেছেন সহকারী কমিশনার ভূমি। গত 23 ফেব্রুয়ারি আপিল ডিসমিস হয়, অর্থাৎ রায় ডিক্রির সার্টিফাইড কপি এসিল্যান্ড ভূমি সহকারী কর্মকর্তা এখনও পাননি।
সরকারের পক্ষ থেকে দায়ের করা লিভ টু আপিল 2004 থেকে 10-এর সবশেষ অবস্থা কি এই সম্পর্কেও কোনো তথ্য নেই এসিল্যান্ডের কাছে। শুধু সরকারি খাস জমি নয়, পাশের বার্মা কলোনির রিফিউজিদের জন্য বরাদ্দ 14 একর জায়গাও দখলে নিয়েছে হিলভিউ হাউজিং কোম্পানি। এই ব্যাপারে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি, জানালেন বার্মা কলোনি এডহক কমিটির নেতা। সরকারি লাল সাইনবোর্ড থাকার পরেও বড় বড় ভূমিদস্যুরা আছে, তাদের সাথে এই এসিল্যান্ড মহোদয় আতাত করে শুধু সময়ই দিচ্ছে কিন্তু সংশোধনের কিছু করতেছে না। খাস জায়গায় ভবন নির্মাণ অনুমোদন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর পরিকল্পনাবিদদের দাবি জায়গার সমস্যা সম্পর্কে তাদের জানা ছিল না। আমরা প্রপারলি ইনভেস্টিগেট করে যদি সত্যিকার অর্থে যদি যার রাইটটা এস্টাবলিশ হয় তার পক্ষে আমরা রায় দেব। আমাদের ডিসপুটেড বিষয় যে সেটাও আমাদের জানা ছিল না। তবে নগর পরিকল্পনাবিদরা বললেন জেলা প্রশাসন জানায়নি বলে সিডিএর দায় এড়ানোর কোনো সুযোগ নেই। সিডিএ সমস্ত কাগজপত্র নিশ্চিত হলেই একটা প্ল্যান অনুমোদন দেয়। সিডিএর বিধানের মধ্যেই আছে কোনো দলিলপত্র যদি সঠিক না থাকে পরবর্তীতে প্ল্যান বাতিল করা যায়। কাজে জেলা প্রশাসন জানালো না কেন এটাও একটা অপরাধ, এবং একইভাবে সিডিও তার দায়িত্ব শতভাগ তারা অস্বীকার করতে পারবে না। ভূমি আইন বিশেষজ্ঞরা বলছেন ভূমি অফিসের যোগসাজশে সুযোগ সন্ধানী মহল সরকারি সম্পত্তি আত্মসাতে জড়িত। উচ্চ আদালতের রায় হওয়ার আগেই এটি মামলা চলমান থাকা অবস্থায় হয়তো স্থানীয়ভাবে একটি চক্রের মাধ্যমে এই সম্পত্তি সমূহ হয়তো ব্যক্তি নামে তারা দিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে হিলভিউ আবাসিক কল্যাণ সমিতির দাবি এগুলো তাদেরই সম্পত্তি। সমস্ত ডকুমেন্টপত্র একদম ক্লিয়ার আছে, আরএস, পিএস, বিএস সবগুলো এখানে গভর্নমেন্ট একটা ডকুমেন্ট দেখাতে পারবে না যে এটা খাস সম্পত্তি। এদিকে বিভাগীয় কমিশনার বললেন বাস্তবে এর সাথে ভূমিদস্যু ও কিছু অসৎ কর্মচারী জড়িত, তাদের শাস্তির আওতায় আনতে হবে। সমাজে কিছু বাস্তবতা আছে, কিছু ভূমিদস্যু আছে, আমাদের কিছু অসৎ কর্মচারী আছে। তো আবার অনেকে আবার আদালতকে মিথ্যা তথ্য দিয়ে অনেক রকম রায় নিয়ে আসে, সেই রায়টাকে গোপন করে রাখে যেন তামাদিতে আমরা পড়ে যাই। এরকম অনেক কারণে আমরা একটু পিছু পা হয়ে যাই। হাজার কোটি টাকার এসব খাস সম্পত্তি রক্ষায় হিলভিউ হাউজিং এর পাশাপাশি সিডিএর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, একটা অদক্ষ সরকার দিয়ে দীর্ঘ সময় দেশ চলতে পারে না। সন্ধ্যায় মুন্সিগঞ্জের লোহজংয়ে জুলাই শহীদদের আত্মার মাগফিরাতের দোয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আসাদুজ্জামান রিপন বলেন, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অনেক শিশু প্রাণ হারিয়েছে। এ ঘটনায় সরকারের স্বাস্থ্য উপদেষ্টা কোথায় আছেন? আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হলে একটা দক্ষ সরকার ও প্রশাসন লাগবে। অন্তর্বর্তী সরকারের দক্ষ লোকজনের অভাব রয়েছে বলে জানান বিএনপির এই নেতা। উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে ভোটারদের ভয়ভীতি দেওয়ার অভিযোগে মানববন্ধন হয়েছে বাগেরহাটের কচুয়ায়। দুপুরে উপজেলার সদর বাজার এলাকায় এতে উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ৭১ মিডিয়া ভিশনের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আইকনিক অ্যাওয়ার্ডস ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডক্টর সুকমল বড়ুয়া। সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুপ মোর্শেদ। ভুল চিকিৎসা ও আর্থিক প্রতারণার অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাজধানীর একটি হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার ইকবাল আহমেদ। সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, মিথ্যা অভিযোগ এনে তাকে হয়রানির চেষ্টা করেছে একটি মহল। তিনি বলেন, তার বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। উত্তরা মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধ আরো 2 শিক্ষার্থীর মৃত্যু, সংকটাপন্ন 5 জন। কাল কয়েকজনকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা। এখনো শোকাহত মানুষের ভিড় মাইলস্টোনে। ঘটনার ব্যাপক তদন্ত দাবি বিএনপির। নিহত পাইলট তৌকিরের পরিবারকে সান্ত্বনা দিলেন মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে দলের মতো দেশও নিয়ন্ত্রণে রাখতে পারবে জামায়াত, আশা আমিরের।
শেখ হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে পালিয়ে গেছে, মন্তব্য নাহিদ ইসলামের। ব্যক্তিগত স্বার্থ নেই, জাতিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে যেতে চান সিসি। দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা। 2 মাস ধরে ঊর্ধ্বমুখী চালের দাম, অসহায় ক্রেতা। সিন্ডিকেট ভাঙার সুপারিশ ব্যবসায়ীদের। স্বপ্নের মাছ হয়ে উঠছে ইলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।